দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রেলের ভুয়াপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান প্রদানও হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে জায়গাটি তাতে সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধরে বেতন ভাতা তুলতে পারছেন না ভোলার লালমোহন উপজেলার 50 শয্যা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। তবে সংকট কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি চিকিৎসক নার্সদের। অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্ম এবং 93তম মৃত্যুবার্ষিকীতে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে আসামি করে গতরাতেই মামলা করেন গৃহকর্তা। রাতে বেশ কয়েকটি অভিযান করলেও আয়েশার হদিস মেলেনি। তবে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ। এবার শুনবেন বিস্তারিত। ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকা বছরের পর বছর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নভেম্বরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ফুটপাত দখল মুক্তের পর স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন করে টিন শেড দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে দোকানে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয়। চলছে বরাদ্দের প্রক্রিয়াও। এখন ডিট হয় না, কিন্তু পৌরসভা থেকে একটা বলছে যে আপনারা পৌরসভা যা দিবেন আপনি মাসে একটা ভাড়া ধরো 500 টাকা ভাড়া ধরা হয়েছে পৌরসভা থেকে নিব। এটা ফাইনাল হয় নাই, হিসাব পাতি হয় না। এটা যে হিসাব করে এরা কত টাকা খরচ হয়েছে এই খরচটা আমাদের দেওয়া লাগে। এখানে জায়গা ছিল, মানে অস্থায়ীভাবে কিছু দোকান পাচ্ছিল, তাদেরকে সরাই দিয়ে হেরা আমাদেরকে মাটি ভরাট করে হেরা আমাদের আমরা এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা সিএনজিগুলা। দোকান বরাদ্দের বিষয়টি নজরে আসলে স্থানটি মালিকানাধীন দাবি করে টিনশেড স্থাপনা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয় সড়ক বিভাগ। এরপরই জায়গাটি পৌরবাসীর উন্নয়নে ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক বিভাগকে চিঠি দেয় পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক জানায় বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে টাকা নিলে যেটা হবে, তাদেরকে আমার কাগজ করে দিতে হবে। কাগজ করে দিলে তারা একটা আসলে মালিকানা দাবি করবে পরবর্তীতে। এই কারণে আমরা পৌরসভা থেকে একটা প্রকল্প নিয়েছি। উন্নয়ন কাজটা যতটুকু করতে চেয়েছে পুনর্বাসন, এটা হচ্ছে পৌরবাসীর জন্যই করতে চেয়েছে। এদিকে সড়ক বিভাগের দাবি জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়ায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্থানটিতে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তা। এরকম কোনো স্থাপনা আসলে অবৈধ স্থাপনা হিসেবে বিবেচিত হবে এবং আমরা ইতিমধ্যে ওই স্থাপনা সহ আরো বাজারের অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা প্রশাসনের কাছে। যখন আমরা ওইভাবে ম্যাজিস্ট্রেট পাবো সেই স্থাপনাগুলো অপসারণের ব্যবস্থা করা হবে। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা চান মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন রোগ নিয়ে একের পর এক রোগী আসছেন। যথাযথ নিয়মেই সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা, কিন্তু এই স্বাভাবিক বাস্তবতার পেছনেই লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের মানবেতর যাপিত জীবনের গল্প। ভোলার লালমোহন উপজেলার প্রায় 3 লাখ মানুষের চিকিৎসার ভার বহন করেন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। কিন্তু গত 2 মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না কর্মরত কেউই। চরম আর্থিক সংকটে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। আমরা দিন রাত 24 ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাতে পারতেছি না। চিকিৎসা সেবা আগের মতোই চলতে আছে, বাট আমাদের ফাইন্যান্সিয়াল একটু কষ্ট হচ্ছে আর কি, যেহেতু বেতনটা পাচ্ছি না 2 মাস যাবত। সংকটের শুরু গত 29 সেপ্টেম্বর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি হওয়ার পর থেকে এখনো যোগ দেননি নতুন কেউ। ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। এরকম বেতন বন্ধ হয়নি। ইউসিএনএফপিও স্যার বদলি হওয়ার কারণে আমার 2 মাস বেতন আমি পাইতেছি না। সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়ালেখার জন্য
দেনাফানা করে মানুষের কাছ থেকে ধার নিয়ে চালাইতেছি। ডিডিওশিপ দেয়া হয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান করা যায়নি বলে জানান এই কর্মকর্তা। আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত 2 মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন। না, আমি নিজেও বেতন পাচ্ছি না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বেতন যেহেতু অনলাইনে হয়, ডিডিও ছাড়া তো অ্যাকাউন্টস বিষয়ে এটা বেতন দেবে না। তারপর আমরা তাদের যে বেতন ভাতা বন্ধ যে প্রায় 2 মাস হয়ে গেল, সে ব্যাপারে আমরা ডিজিকে চিঠি লিখেছি। এখন তারা যদি এই সূত্রে পদায়ন দেয় তাহলে হয়তো বেতন পাবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 130 জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা যদি বলি, সেটি হচ্ছে যে এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা স্মারক যে এলাকাটি আছে, সেই এলাকাটির মধ্যে এই মুহূর্তে আলোচনা সভা আয়োজন হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি হচ্ছে। এখানে কবি আব্দুল্লাহ শিকদার উদ্বোধক হিসেবে থাকবার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। আজকে প্রধান অতিথি এখানে বক্তব্য রাখলেন মাসুমা হাবিব, যিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য, এবং এখানে বাংলা একাডেমির সম্মানিত পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ আজম সহ অন্যান্যরা আছেন। এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি ভিসি জনাব ডক্টর এম শওকত আলী, তিনি বক্তব্য রাখছেন। আজকের এই আলোচনা সভাটির একটি দিক হচ্ছে যে এই কিছুক্ষণ পরে, অর্থাৎ এই সভাপতি মহোদয়ের বক্তব্যের পরেই এখানে রোকেয়া যে স্মৃতি কেন্দ্রটি আছে, সেই স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হওয়ার জন্য বাংলা একাডেমির সাথে এখানে একটি সমঝোতা স্মারক সই হবে। আপনি জানেন যে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে যে স্মৃতি কেন্দ্রটি ছিল এবং রোকেয়ার যে আতুর ঘর পায়রাবন্দে, সেটি কিন্তু অবহেলা এবং অযত্নে পড়ে আছে। এই সমঝোতা স্মারকটি চুক্তির মাধ্যমে যেটি আশা করা হচ্ছে যে এর মাধ্যমে রোকেয়ার যে চর্চা, যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা এবং গবেষণার একটি হাব তৈরি হবে, এবং এই হাব তৈরির মাধ্যমে যে রোকেয়ার চর্চার একটা নতুন দ্বার উন্মোচন করা হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা বাংলা একাডেমির মহাপরিচালক জনাব আজম সাহেব এবং ডক্টর শওকত আলী, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তার সাথে কথা বলেছিলাম। তিনি এটি নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে এই যে বাংলা বিভাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগ এবং যে ইতিহাস বিভাগ আছে, সেই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এইখানে তারা কথা বলবে, তারা একীভূত হবেন এবং এখানে গবেষণা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যে রোকেয়ার যে চর্চার যে বিষয়টি আছে, সেটি আরো ত্বরান্বিত হবে, এই আশাটা তারা করছেন। এবং একই সাথে আজকের এই আয়োজন থেকে যেগুলো দাবি উঠেছে, তার যে সম্পদ ছিল, সেই সম্পদগুলো বেহাত উদ্ধার হওয়া, এছাড়াও পায়রাবন্দেও নানা আনুষ্ঠানিকতা হচ্ছে। শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আজিজুল ইসলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। এই হত্যায় অন্যতম সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা, যিনি ঘটনার দিন সকাল 7:42 বোরকা পরে বাসায় ঢোকেন আর 9:30 নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পুলিশ বলছে, কথিত আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত জনদের ভিড়। এগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, আমরা তো অরিড হয়ে যায়, আমাদের বাসা তো কাজের মেয়ে কাজ করে। আমি কালকে দৌড়ায় গেছি, পুয়াটা কাজ করতেছে, আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে। কাজের মেয়ে তো আরও সবার বাসায় কাজ করতেছে। ফোন নাম্বার অনেক সময় দিতে চায় না, যদিও দেয় ভুল বা হাজব্যান্ডের, মানে যার হচ্ছে ভিতরে অকারেন্স করার থাকে, তাকে আসলে সম্ভব হয় না ফেরানো। গেল রাতেই বিভিন্ন স্থানে অভিযান করলেও গ্রেফতার করা যায়নি সন্দেহভাজনকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি, আপনাদের সেই ছবিটাও আপনাদের দেখানো হয়েছে, এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ, যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে, সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন। ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। গৃহকর্মী আয়েশা আগে কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।